So thank you for joining this session. Today is the first class of our IFA special class. বেসিক্যালি যেমনটি বলছিলাম যে আমাদের ইনশাআল্লাহ এই সেশনে আমাদেরকে বেরোতেই হবে, আমরা এভাবেই ক্লাস করব যাতে করে আমরা মোটামুটি ভাবে কনফার্ম হতে পারি। এবং আমি আশা করব যে ক্লাসের পরীক্ষার আগ পর্যন্ত আপনাদেরকে নিয়ে একটা ফেসবুক গ্রুপ করব এবং আমি কন্টিনিউয়াসলি ক্লাসের হয়তো লিমিটেশন থাকবে সংখ্যায়, বাট আপনারা যতক্ষণ পর্যন্ত শিওর না হবেন যে না আমি এই সাবজেক্টে কনফিডেন্ট যে পাস করে যাব, ততদিন পর্যন্ত ইচ অ্যান্ড এভরি স্টুডেন্টকে ইনশাআল্লাহ আমি গাইড করবো। এই জন্যই করবো যে যেহেতু মাত্র 3টা পরীক্ষা আছে, বাট 3টা পরীক্ষা ওয়েট করা যাবে না, আমরা চেষ্টা করব যে এই পরীক্ষাতে কিভাবে পাস করা যায়। সো প্রথমেই আমরা আজকের সেশনে প্ল্যান প্রপার্টি এন্ড ইকুইপমেন্ট দিয়ে শুরু করব। সো প্ল্যান প্রপার্টি এন্ড ইকুইপমেন্টে যদি আমরা বলি, সেখানে যে থিওরি পার্টে এটা ইম্পর্টেন্ট, আমি খুব বেশি টানবো না, বাট একটু কুইকলি বলে যে অবজেক্টিভ তো আপনারা জানেন যে the objective of IAS 16 is to prescribe the accounting treatment for property, plant and equipment PPE. The principal issues are recognition of asset, determination of their carrying amount, depreciation charge, it is a huge important, and impairment loss to be recognized in relationship to them. এটা একটা ইম্পর্টেন্ট রোল। এরপরে আমরা স্কোপের ভিতর যদি দেখি, সেটি হচ্ছে যে IAS 16 applies the accounting for property, plant and equipment except another standard require or permit differing accounting treatment. For example, কি কি আছে, যেমন IFRS 5 অনুযায়ী আপনার যেটা হচ্ছে যে নন কারেন্ট অ্যাসেটস হেল্ড ফর সেল, এটা এই স্কোপে থাকবে না। বায়োলজিক্যাল অ্যাসেট এটা থাকবে না, এটা IAS 41 এগ্রিকালচারের ভিতরে আছে। এর বাইরে এক্সপ্লোরেশন এন্ড ইভ্যালুয়েশন অফ অ্যাসেট রিকগনিশন ইন অ্যাকর্ডেন্স উইথ IFRS 16, যেটা এক্সপ্লোরেশন ফর এন্ড ইভ্যালুয়েশন অফ মিনারেল রিসোর্সেস, মিনারেল রাইট এন্ড মিনারেল রিজার্ভ সাচ অ্যাজ অয়েল, ন্যাচারাল গ্যাস এন্ড সিমিলার নন রিজেনারেটিভ রিসোর্সেস। এই জিনিসটা মানে আমরা সোজা কথা বলতে পারি যে IAS 41 এবং IFRS 5 এবং IFRS 6 এর এটা স্কোপের বাইরে থাকবে। আরো যেটা স্কোপের বাইরে থাকবে সেটা হচ্ছে আমরা জানি, সেটা হচ্ছে যে 40টাও থাকবে। এটা আমরা কেন থাকবে এটা বলছি। সো এখানে যদি দেখেন যে PPE আমরা যেটা বলছি হচ্ছে প্ল্যান প্রপার্টি এন্ড ইকুইপমেন্ট, এটি বেসিক্যালি হচ্ছে আমাদেরকে মাথায় রাখতে হবে যে পিপি হিসাবে সেই জিনিসগুলো আসবে যাদের হচ্ছে অ্যাকাউন্টিং মোর দেন ওয়ান অ্যাকাউন্টিং ইয়ারের বেনিফিটটা আমরা ভোগ করব। তার মানে 1 বছরের কম সময় যে কোনো অ্যাসেট আসলে অ্যাসেট থাকে না, তখন সেটা আসলে আমরা কস্ট হিসেবে দিই, এটা হচ্ছে যে পিরিয়ডিক্যালি চার্জ করে দিই। বাট যখন আমরা এটাকে মোর দেন 1 ইয়ারের কোনো অ্যাসেট হয়, সেখানেই কিন্তু আমরা বেসিক্যালি এটিকে পিপি হিসেবে আনি। এবং পিপির ভিতরে প্রোডাকশনের জন্য আমরা ইউজ করি আমাদের রেন্টাল, অনেক সময় আমাদের হেড অফিস বা অন্য অফিসের স্পেস যেটা আমাদের লাগছে না, এডিশনাল স্পেসটা আমরা রেন্টাল দিতে পারি। আর অ্যাডমিনিস্ট্রেটিভ পারপাস, দ্যাট হচ্ছে কোন গ্রুপ অফ কোম্পানিজ এর ফ্যাক্টরি বাইরেও তার হেড অফিস ইউজ হয়, এইগুলোকে হচ্ছে পিপি এর আন্ডারে মূলত পড়ে। এবং আমরা পিপি রিকগনিশনের ক্ষেত্রে পিপি এই প্রেজেন্টেশনটা কিন্তু আপনাদের দিয়ে দিব। সো ডোন্ট ওয়ারি, আমি একটু ফাস্টার যাচ্ছি বিকজ ক্লাসগুলো যদি স্পেশাল, এখানে আসলে একদম বেসিক লেভেলে সমস্ত কিছুই আপনাদেরকে দেয়া আসলে একটু ডিফিকাল্ট হয়ে যাবে, কারণ অনেক কভারেজ রাখতে হবে। বিশেষ করে যদিও অনলাইন ক্লাস, কিন্তু আমরা চেষ্টা করবো যে আপনাদের কোশ্চেন সলিউশনে যে প্রবলেমগুলো আইডেন্টিফাই করা, কিন্তু প্রত্যেকটা কোশ্চেন সলিউশনে যাওয়ার আগে বেসিক আইএসটা যদি একটা ওভারঅল আন্ডারস্ট্যান্ডিং আপনাদের কাছে ক্লিয়ার না থাকে, তাহলে এটা ডিফিকাল্ট হবে। দ্যাটস ওয়াই আমি আইএসটা খুব দ্রুত টানবো। যেমন এখনই বলছি যে আমি এই আইএসটা শেষ করার পর একটা ব্রেক নিব, আপনারা কোনো ওয়ারিড হবেন না, বিকজ আপনাদের এই পিপিটি দেওয়া হবে এবং এই রিলেটেড কোশ্চেনগুলো প্রয়োজনে আমরা নেক্সট ক্লাসের একটা আলাদা সেশন রাখবো টু আনসার ইউর কোশ্চেনস। সো যাই হোক, পিপি রিকগনিশন হচ্ছে ফিউচার ইকোনমিক বেনিফিট আমরা দেখি এবং রিস্ক রিওয়ার্ডটা আমাদের কাছে হ্যান্ড ওভার হতে হয়। আর অবভিয়াসলি এই কস্টটাকে রিলায়েবলি মেজার করতে হয়। যদি কোনো কস্টকে রিলায়েবলি মেজার করা না যায়, তাহলে এটাকে আমরা পিপি এর আন্ডারে নিব না। যেমন ধরেন আপনি একটা অ্যাসেট আন্ডার কনস্ট্রাকশন আছে, বাট এখনো খরচটা আপনি রিলায়েবলি মেজার করতে পারছেন না, সেক্ষেত্রে কিন্তু আপনি পিপি হিসেবে রিকগনিশন করতে পারবেন না, তখন ওয়ার্ক ইন প্রোগ্রেস আকারে থাকবে। সিমিলারলি আমরা রিকগনিশনের ক্ষেত্রে একটা জিনিস দেখি যে কস্ট অফ আইটেম পিপি শ্যাল বি রিকগনাইজ অ্যাসেট if and only it's probable that a future economic benefit, যেটা আপনাকে বললাম, আর কস্টটাকে মেজার্ড হইতে হবে। The recognition principle shall be applied to all costs at the time they incurred initially to acquire or construct an item of PPE and incurred subsequently after recognition to add to, replace part, রিপ্লেস কোনো যদি করা অথবা সার্ভিস ইট। মানে মোট কথা হচ্ছে যে আমরা যখন কোনো অ্যাসেট অ্যাকুইজিশন করি, ইনিশিয়াল অ্যাকুইজিশন খরচ, তারপরে এটাকে কমিশনিং ইরেকশন করার খরচটা আসে, এবং মেজর যে কোনো যদি পার্টস রিপ্লেসমেন্ট হয় সেটিও এখানে অ্যাড হবে, এবং যদি কোনো মেজর সার্ভিসিং ওভারহোলিং লাগে। বাট যদি মাইনর হয় সেটাকে আমরা মেইনটেনেন্স কস্ট হিসেবে দিব, সেটাকে ক্যাপিটালাইজ করব না। এই রিলেটেড কিছু নিয়ম আছে, আমরা সামনে হয়তো পাবো এটা। রিকগনিশনের ক্ষেত্রে আমরা অলরেডি বলেছি, আমরা মনে হয় যে
সাবসিকুয়েন্ট কস্ট। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে আপনাদেরকে জাস্ট জানার জন্য বলছি, সেটি হচ্ছে যে আমরা যে কোনো আইএস যখন পড়ি, সেই আইএস এর কতগুলো জিনিস থাকে। সেটা হচ্ছে যে প্রথমে আমাদের থাকে হচ্ছে যে আসলে রিকগনিশন, এটা আমরা কি অ্যাসেট অথবা এক্সপেন্স অথবা লাইবিলিটি, এই রিকগনিশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে যে মেজারমেন্ট থাকে, তারপর হচ্ছে যে ইনিশিয়াল মেজারমেন্ট থাকে এবং সাবসিকুয়েন্ট মেজারমেন্ট থাকে, এবং পরবর্তীকালে অবভিয়াসলি প্রেজেন্টেশন এবং ডিসক্লোজার, এই ধাপেই কিন্তু আমরা আইএস গুলো করে থাকি। সো আমরা এখানে সাবসিকুয়েন্ট মেজারমেন্টের ক্ষেত্রে আমরা একটা জিনিস দেখার চেষ্টা করি, সেটা হচ্ছে যে ফিউচার ইকোনমিক বেনিফিট কি আমাদের এখনো যদি থাকে, তাহলে যেটা ধরেন আমি যেটা বললাম যে আপনি একটা গাড়ি চলছেন, একটা গাড়ি নিয়ে আপনি আপনার অফিসের কাজ চলছে, গাড়িটার হচ্ছে যে মেজর কোনো কস্ট হয়েছে কিনা এটি ডিপেন্ড করে আপনি এটা ক্যাপিটালাইজ করবেন নাকি এটাকে এক্সপেন্স হিসেবে চার্জ করবেন। তো সেখানে কয়েকটা কোশ্চেন। ফার্স্ট অফ অল, ওই গাড়ির হচ্ছে যে মেজর কোনো ইনস্পেকশন হয়েছে কিনা, কোনো রিপ্লেসমেন্ট অফ সার্টেন পার্টস দিয়েছে কিনা, অথবা কোনো মডিফিকেশন হয়েছে কিনা। যেমন ধরেন ইঞ্জিন চেঞ্জ হয়েছে, একটা গাড়ির ইঞ্জিন চেঞ্জ কিন্তু এটা মেজর খরচ, সেটাকে ক্যাপিটালাইজ করতে হবে। আর ডে টু ডে যত সার্ভিসিং, যেমন ফুয়েল করছেন বা ছোটখাটো একটা স্পার্ক প্লাগ বা একটা ব্রেক অয়েল লাগছে অথবা একটা ব্রেকের ম্যাটেরিয়াল লাগছে, এটা কিন্তু আসলে স্মল পার্টস গুলো, এটা আসলে এক্সপেন্স হবে। এটি আমি আমার ক্লাসগুলো আগে যারা করেছেন বা আমি আমার ইউটিউবে এই ক্লাসগুলো আছে, প্রয়োজনে আপনাদের বেটার আন্ডারস্ট্যান্ডিং এ আমি এগুলো লিঙ্কগুলো আপনাকে দিয়ে দিব। এখন একটু ফাস্টার যাচ্ছি বিকজ আমাদের আসলে আরো অনেক কিছু কভার করতে হবে। এখন এখানে ইন্টারেস্টিং হচ্ছে যে আমরা একটা কোম্পানির উদাহরণ দিয়েছি রিসেন্টলি, আপনার লিস্টিং এ গেল ওয়ালটন, যে কোনো কোম্পানি হতে পারে। সেখানে একটা অ্যাসেট বলছে যে ওয়ালটন অ্যাকোয়ার্ড নিউ প্রেমিসেস এট এ কস্ট অফ 2.5 লাখ টাকা অন জানুয়ারি 2020। আচ্ছা, সেটি হচ্ছে ওয়ালটন পেইড দ্য ফলোইং ফার্দার কস্ট ডিউরিং দ্য ইয়ার এন্ডেড 31st December 2020। এখানে কি বলছে, কস্ট অফ ইনিশিয়াল অ্যাডাপ্টিং, এখানে অ্যাডাপ্টেশন সেটা হচ্ছে যে 13,900। তারপর বলছে লিগ্যাল কস্ট রিলেটিং টু দ্য পারচেজ, এটা লিগ্যাল কস্ট দিয়েছে 1,200। মান্থলি ক্লিয়ারিং কন্ট্রাক্ট আছে হচ্ছে 9,600। অফিস ফার্নিচার হচ্ছে 6,500। এবার আপনাদেরকে কোশ্চেন, সেটা হচ্ছে টু টেস্ট ইউর আন্ডারস্ট্যান্ডিং। এখন কিন্তু অনেক ধরনের কোশ্চেন এরকম আপনারা পেয়ে যেতে পারেন, যে একটু ছোট কোশ্চেন, একটু টেস্ট ইউর আন্ডারস্ট্যান্ডিং, ছোট কেস বেস। তো এখানে বলা হচ্ছে যে হোয়াট অ্যামাউন্ট শুড বি অ্যাপিয়ার এট দ্য কস্ট অফ প্রিমিসেস ইন দ্য কোম্পানিজ স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন 31st December 2020। আমাকে কেউ বলবে যে এটি দেখে কোন কোন কস্ট গুলো আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে নিব, এটা কি কেউ বলতে পারবেন আমাকে? একটু কাইন্ডলি একজন অ্যান্সার করতেন যে কেউ। আমি আপনাদেরকে দেখতে পাচ্ছি, এখন আমি আবার অন করে নিয়েছি। স্যার, সেটা কি ব্যালেন্স শিটে বলবো নাকি প্রফিট এন্ড লস? রাইট। কারণ কি, যখন আপনি খরচ হচ্ছেন তখন কিন্তু দিস ইজ এ ইনকাম স্টেটমেন্ট আইটেম, হ্যাঁ। আর আপনি যখন কস্ট, তখন হচ্ছে বেসিক্যালি এটা ব্যালেন্স শিট আইটেম। সো আমি ব্যালেন্স শিট আইটেমের কথাই বলছি। স্যার, এখানে আমাদের 2.5 লাখ যেটা, সেটা তো যাবেই, তার সাথে হলো কস্ট অফ ইনিশিয়াল যে অ্যাডাপ্টিং করছে সেটা অ্যাড হবে। হ্যাঁ, তার সাথে আছে স্যার যেটা হচ্ছে লিগ্যাল কস্ট, এটা তো মান্থলি, তাই বলছেন। জি স্যার। আর অফিস ফার্নিচারটা হবে। আর মান্থলি এটা হচ্ছে মান্থলি। ওকে, এটা আসবে না স্যার। ওকে। না, আমার মনে হয় যে এটা অ্যাজ ইউজুয়াল উনি বুঝতে পেরেছেন। দিস ইজ দ্য পার্ট বেসিক্যালি। এখানে আমার মানে যেটা কোশ্চেন হচ্ছে যে ফার্নিচার, অফিস ফার্নিচার ইটসেলফ এ ডিফারেন্ট অ্যাসেট, ঠিক আছে? ইয়া স্যার, ডিফারেন্ট অ্যাসেট। সেই জন্য আমি যেটা বললাম, আর ইনিশিয়াল যে খরচটা এটা তো অবশ্যই আসবে, হ্যাঁ, আর সঙ্গে লিগ্যাল কস্ট আসবে। তাহলে এখানে বেসিক্যালি আমি একটু কনফিউজ করার জন্য, এটা আপনাদের এইটাই হচ্ছে এক্সাম টিপস, যে আপনার কাছে মনে হচ্ছে দিস ইজ অ্যাসেট বাট দিস ইজ এ সেপারেট অ্যাসেট, হ্যাঁ, এটা সেপারেট আইডেন্টিফাইবল অ্যাসেট। সো আমি যে অফিস প্রিমিসেস যে কাজটা করতেছি, তার মানে কি আমি যে অফিসে কিছু ওই ফিকচার বসালাম, গ্লাসের ডোর করলাম, রুমের করলাম, সেই জিনিসগুলোর সাথে অফিস ফার্নিচার ডিফারেন্ট। সো সেই কারণে আপনার এখানে তো মান্থলি ক্লিনিং সার্ভিস তো আসবেই না, আর অফিস ফার্নিচার আসবে। আমার কোশ্চেন ছিল এখানে টিকে ছিল হোয়াট অ্যামাউন্ট শুড বি অ্যাপিয়ার এট দ্য কস্ট অফ প্রেমিসেস এর ইয়েটা কত। এই কারণেই আপনারা পরের স্লাইডে দেখছেন যে এখানে বেসিক্যালি কস্ট অফ পারচেজ প্রাইসটা আসছে, অ্যাডাপ্টেশন খরচ আছে, লিগ্যাল খরচ আসছে। এখন কি বোঝা গেছে ভাই আপনি যেটা যে অ্যানসার করছিলেন কেন এটা হয়েছে? জি স্যার বুঝতে পেরেছি স্যার। সবাই ক্লিয়ার? কোনো কোশ্চেন আছে এখানে? না স্যার, এখানে তো আপনি বলেই দিয়েছেন যে আসলে একক ইয়ার জন্য একটা স্পেসিফিক অ্যাসেটের জন্য আমাদের এই যে অফিস ইকুইপমেন্ট আসবে না স্যার। জি, সেই কারণে আমরা যখন পরীক্ষায় কোশ্চেন দেখবো, আমাদের কোশ্চেনটা আগে পড়ে নিতে হবে। আমার কিন্তু দেখেন, আমরা কিন্তু এখানে সিম্পল একটা
আমরা একটা ছোট্ট একটা ট্রিক্স করলাম যে আমরা ইচ্ছা করে আরো কিছু অফিস ইকুইপমেন্ট দিয়ে দিলাম, বাট কোশ্চেন কিন্তু করছে যে প্রেমিসেসের যে খরচটা, মানে একটা ইয়ে করা, কাইন্ডলি ওনারা একটু অফ করে রাখেন, তো এটা কিন্তু আমরা দেখলাম, ঠিক আছে? এবার বোঝা গেছে মনে না? জি স্যার। তার আগাই সেটি হচ্ছে, আচ্ছা, ইনিশিয়াল মেজারমেন্টটা আমরা জানি পারচেজ কস্ট, ডাইরেক্ট অ্যাক্টিভিটাল কস্ট, এবং যদি কোনো পরবর্তীকালে আপনারা কিছু কিছু অ্যাসেট পাবেন যেটা ডিসমেন্টলিং খরচ হয়, মানে আপনি একটা অ্যাসেট করলেন কিন্তু ফিউচারে এটাকে আপনি ধরেন 3 বছরের অ্যাসেটটা করছেন, চতুর্থ বছরে যে আপনাকে এটাকে সরাতে হবে, এটা ভেঙে ফেলতে হবে, ওই ভাঙার খরচটাকে আপনি আপফ্রন্ট টাইম ভ্যালু অফ মানি কনসিডার করে আপনাকে অ্যাড করতে হয়। এটিও কিন্তু আপনারা পাবেন যখন কোনো খনি কিনবেন, আপনারা যখন মিনারেলস কিনবেন, হ্যাঁ, কোনো একটা গ্যাস অয়েল বা এরকম কোনো যখন খনি কিনবেন, এবং সেই খনির কিছু জিনিস তো অবভিয়াসলি আপনার আইএফআরএস 6 এ চলে যাবে, কিন্তু কিছু আইএফআরএস আবার কিন্তু কিছু আইএস কিন্তু এখানে আসবে, বিকজ অ্যাসেট যখন হবে ওই অ্যাসেট কিন্তু অ্যাকর্ডিং টু আপনার পিপিই অনুযায়ী হবে। সো সেই জিনিসগুলো আমরা দেখবো আমাদের কোশ্চেনের ভিতরে। আমার যেটা হচ্ছে যে আজকে আপনাদের ইমেইলটা আমি আইসিএমএর থেকে নিয়ে আপনাদেরকে এটা পাঠিয়ে দিব। এই জিনিসটা খুব ইন্টারেস্টিং করে দেখবেন, দেখে নেক্সট ক্লাসে হোপফুলি আমরা ক্লাসটা কন্টিনিউ করব হচ্ছে ওয়েডনেসডে, মানে আজকে, এবং রবিবারের দিকে আমার একটা প্ল্যান আছে আপনাদের শেয়ার করা, এবং ক্লাসটা প্রয়োজনে আমরা 6:30 না করে, যদি আপনাদের কোনো আপত্তি না থাকে, যেহেতু অনলাইন ক্লাস, অফিসে বিভিন্ন ঝামেলা থাকে, প্রয়োজনে আমরা আধা ঘন্টা পিছাতে পারি, এটা পরে একটা ইস্যু আমরা আলাপ করে নিব। বাট এখন আপনাদেরকে আর যেটা বলছি যে সাবসিকুয়েন্ট মেজারমেন্টের ক্ষেত্রে আর একটা ইম্পর্টেন্ট হচ্ছে, an entity may choose two accounting model for its property plant and equipment, একটাকে বলা হচ্ছে কস্ট মডেল, একটা হচ্ছে রিভ্যালুয়েশন মডেল। কস্ট মডেল তো আমরা জানি যে ইনিশিয়ালি যে হিস্ট্রিক্যাল কস্ট থেকে তার উপর বেস করে করা হয়, সেখানে কিন্তু আপনার ইনিশিয়াল কস্ট যেটা থাকে, মানে অ্যাকুইজিশন অফ এনি অ্যাসেট, তার সাথে ওই অ্যাসেটের অ্যাকুইজিশন কস্টটা অ্যাড হয়, তার হচ্ছে যে যদি কোনো অ্যাড হয়, তার যদি কোনো যেটাকে আমরা বলি হচ্ছে যে তার মডিফিকেশন বা তাকে যে আমরা ইরেকশন, এই কাজগুলো অ্যাড করে এরপরে আমরা অ্যাসেটের ভ্যালু পাই, এবং ওর স্ট্রেট লাইন হইতে পারে অন্য কোনো ডেপ্রিসিয়েশন মেথডে ওভার দ্য ইফেক্টিভ লাইফ টাইমে আমরা এটাকে ডেপ্রিসিয়েশন করি। আরেকটা মেথড যেটাকে বলে রিভ্যালুয়েশন মেথড, সেখানে an entity shall carry an asset at a revalued amount, it is fair value at the date of revaluation। আচ্ছা, এই যে ফেয়ার ভ্যালু কথাটা বললাম, এই ফেয়ার ভ্যালুটা আবার মেজারমেন্ট হয় অ্যাকর্ডিং টু IFRS 13। এটারও একটা, যেহেতু আপনাদের ক্লাসে আমি এত জিনিস এই মুহূর্তে সবকিছু কভার করতে পারবো না, আমার ডিফারেন্ট কিন্তু এটার ভিডিও করা আছে, 5-7 মিনিট 10 মিনিটের ভিডিও, আপনারা পরীক্ষা অ্যান্সারের জন্য এই টিপস গুলো পেয়ে যাবেন। আমি ওইটাকে আপনাকে লিঙ্কে বা আপনাদের ইমেইলে আমি এটা পাঠিয়ে দিব। তো যাই হোক, আমরা রিভ্যালুয়েশন মডেলটা জানি, এটার কিছু কিন্তু অঙ্ক আসে, এবং আপনারা আশা করতে পারেন যে এখান থেকে অঙ্ক পাওয়ার সম্ভাবনা খুবই বেশি। তো এখানে আমরা রিভ্যালুয়েশন মডেলটা কিভাবে করি? রিভ্যালুয়েশন মডেলে হচ্ছে যে ক্যারিং অ্যামাউন্ট থাকে, এখানে আমরা হচ্ছে যে আমাদের যদি কোনো রিভ্যালুয়েশনের পরে ইনক্রিজ হয়, অথবা রিভ্যালুয়েশনের মাধ্যমে কিন্তু ডিক্রিজও হইতে পারে, মানে যেটাকে আমরা ইম্পেয়ারমেন্টের দিকে চলে যাব, সেটাও হতে পারে। সো আমাদের বেসিক্যালি যখন আমরা রিভ্যালুয়েশনের ইনক্রিজ হয়, তখন আমরা এটাকে ইকুইটি পার্টে আমাদের সারপ্লাসটা থাকে, যেটা হচ্ছে রিভ্যালুয়েশন সারপ্লাস, আর ওই অ্যাসেটটা হচ্ছে ক্রেডিট টু ইনকাম ইফ রিজার্ভ প্রভিশন ডিক্রিজ অর প্রফিট আর লস। আমরা যদি ইনক্রিজ করি তাহলে কি হবে, এবং আমরা যদি এখানে তাহলে কি হয়, আমরা যখন অ্যাসেটটা আমরা রিভ্যালু করে ভ্যালু পাই, তখন যেটা হয় হচ্ছে অ্যাসেটের ভ্যালু বেড়ে যায় এবং সঙ্গে সঙ্গে রিভ্যালুয়েশন সারপ্লাস অ্যাড হয়। আর যখন আমরা ডিক্রিজ হয়, তখন বেসিক্যালি আমরা হচ্ছে যে ওই আমাদের অ্যাসেটটা ভ্যালু কমে যায় এবং রিভ্যালুয়েশন সারপ্লাসটা ডেবিট হয়ে যায়। পরবর্তীকালে সাবসিকুয়েন্টলি কিন্তু আমরা ডেপ্রিসিয়েশন করার সময় এটাকে অ্যাডজাস্ট করতে হয়। এটা আমরা অ্যাকাউন্টিং ট্রিটমেন্টে এই মডেলের, রিভ্যালুয়েশন মডেলের, এটা আমরা অঙ্কের ভিতরে সরাসরি দেখব। এখানে দেখেন একটা ছোট্ট অঙ্ক দিয়েছি আপনাদের জন্য, সেটি হচ্ছে যে রিভ্যালুয়েশন মডেলের এক্সাম্পল। আপনারা কিন্তু এই এক্সাম্পল খুব সহজ মনে হচ্ছে, কিন্তু অ্যাপারেন্টলি এই ধরনের কোশ্চেন কিন্তু পরীক্ষা আসে, এবং আপনাদেরকে মাথায় রাখতে হবে যে জিনিসগুলো আপনাদেরকে যেটা বলছিলাম সেটি হচ্ছে যে an entity acquires an item of PPE 50,000 টাকা which depreciation over 20 years, 3 years later the asset is revalued at 60,000 টাকা। আচ্ছা দেখেন, ইন্টারেস্টিং একটা প্রপোজিশন যে আপনি একটা পিপিই কিনেছিলেন যেটা 50,000 টাকা, যেটা আপনার ডেপ্রিসিয়েশন হবে হচ্ছে 20 ইয়ার্স এ, তার মানে অলরেডি আপনার হচ্ছে যে 3 বছর পরে, মানে 3 বছর অলরেডি আপনার ডেপ্রিসিয়েশন হয়ে গেছে। সো 3 বছরে 50,000 টাকা যদি কোনো স্ক্র্যাপ ভ্যালু বা সালভেজ ভ্যালু না থাকে, তাহলে পার ইয়ার ডেপ্রিসিয়েশন হবে হচ্ছে
2,500 টাকা করে, তাহলে অলরেডি আপনি 2,500 করে 7,000 টাকা 7,500 টাকা ডেপ্রিসিয়েশন করে ফেলছেন। তো এখন যখন 60,000 টাকা আপনার রিভ্যালু আসলে তখন আপনি অ্যাসেটের ভ্যালুটা ডেবিট হচ্ছে 10,000 টাকা, তার মানে ইনিশিয়ালি 50 সঙ্গে আরো 10 যোগ হয়ে যাচ্ছে। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে ইনিশিয়ালি 50 এর 10 অ্যাড হচ্ছে। আর যেহেতু অলরেডি ইউ হ্যাভ চার্জ, মানে প্রতি বছর আপনি অ্যাকাউন্টিং জার্নাল এন্ট্রি পাস করেছেন ডেপ্রিসিয়েশন ডেবিট 2,500 টাকা, অ্যাকুমুলেট ডেপ্রিসিয়েশন 2,500 টাকা। তো প্রথম বছরে এটা করেছেন, দ্বিতীয় বছর করেছেন, তৃতীয় বছর করেছেন, 3 বছরে অ্যাকুমুলেটেড ওই যে ডেপ্রিসিয়েশন গুলো প্রত্যেক বছরে কনসার্ন ইনকাম স্টেটমেন্টে হিট করে ফেলেছে। আর আপনার যেটা হয়েছে সেটি হচ্ছে আপনার অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন হচ্ছে যে আপনার কন্ট্রাস্টেড আকারে ব্যালেন্স শিটে আছে 7,500 টাকা, ওইটাকে আপনি ডেবিট করছেন। আর টোটাল রেভলিউশন সারপ্লাস হচ্ছে 17,500। এই জিনিসটা কি বোঝা গেছে কিনা কেউ একজন? স্যার যেহেতু স্যার আমার ডেপ্রিসিয়েশনটা হয়েছে 3 বছরে 7,500, ঠিক আছে, তাহলে আমার ওই 50,000 থেকে 7,500 চলে গেছে। তার মানে এখানে আমার হলো 42,000 আছে, 42,000 সামথিং। যদি আমি 60,000 থেকে ওইটা মাইনাস করি তখন আমার এই যে 17,500 চলে আসছে। সুতরাং এটা আমার রিভিলেশন। ঠিক আছে, বাট অ্যাকাউন্টিং এন্ট্রিতে তো বুঝতে পারছেন ক্লিয়ারলি। জি স্যার, এটা বুঝতে পেরেছি স্যার। আমার অ্যাসেটে 10,000 টাকা দেখাবো, আর যেহেতু আমার অলরেডি অ্যাকাউন্টের ডেপ্রিসিয়েশন ছিল সেই 7,000 7,500 আমার চলে যাবে, আর টোটাল আমার রিভলিউশন সারপ্লাস হবে 17,500। এক্স্যাক্টলি। তাহলে প্রথম ক্লাস তো 15 মিনিটে আমরা একটা ব্রেক